জানুয়ারির 2 তারিখে সেই ফোনটা এসেছিল। ছুটিতে বাড়িতে না গিয়ে নববর্ষের প্রথম দিন বইঘরের আশেপাশে ঘোরাঘুরি করে কাটাচ্ছিলাম। 5 দিনের ছুটিতে মরিসাকি বইঘর বন্ধ করে মামা বই বিক্রেতা সমিতির বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তাই এই সময়টা আমাকে একাই থাকতে হচ্ছে। ছুটির দিনগুলোতে জিম্বোচো শহরটা একদম খালি হয়ে যায়, যেন ভুতুরে কোনো শহর। এই এলাকায় যেহেতু কোনো বাসাবাড়ি নেই, কোম্পানিগুলো বন্ধ থাকায় তেমন একটা লোকও দেখা যায় না। এমনকি ইয়াসুকুনি স্ট্রিটে গাড়ির সংখ্যাও কমে গেছে। টোমো আর আমি নববর্ষের আগের দিন সন্ধ্যায় ইউশিমা তেনজিন মন্দির দেখতে গেলাম। বছরের প্রথম 2 দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম না থাকায় আশেপাশে হেঁটে বেরিয়েছি অনেকক্ষণ। খালি শহরের রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে, এমনকি বাতাসও আগের তুলনায় অনেক পরিষ্কার মনে হচ্ছিল। স্কার্ফ উড়িয়ে হাঁটার ফাঁকে ফাঁকে থেমে বুক ভরে লম্বা শ্বাস নিচ্ছিলাম। দ্বিতীয় দিন সন্ধ্যা যখন বাড়ি ফিরে আসি, দেখতে পাই আমার ফোনে নোটিফিকেশন লাইটটা জ্বলছে আর নিভছে। নামটা কন্ট্যাক্ট লিস্ট থেকে মুছে ফেললেও মিসড কল লিস্টে নম্বরটা দেখা মাত্রই চিনতে পারলাম। আর সাথে সাথেই সারাদিনের ভালো লাগার অনুভূতিটা নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। বুকের উপরে চেপে বসলো বিশাল এক পাথরখণ্ড। কাঁপা কাঁপা হাতে বাটন চেপে ভয়েস মেসেজটা শুনলাম। কেমন আছো তাকাকো? অনেকদিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি ঠিক আছো? আজকে আমার হাতে করার মতো কিছু নেই, দেখা করবে আমার সাথে? তুমি ফোন দিলেই চলে আসবো। পুরোটা শোনার আগেই ভয়েস মেসেজটা ডিলিট করে দিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই বিশ্রী অনুভূতিটা আবারও দ্রুত গ্রাস করে নিতে শুরু করলো আমার হৃদয়কে। একদম চোখের পলকে ঘটে গেল ব্যাপারটা। এই অনুভূতির গহ্বরে হারিয়ে যাওয়া থেকে বাঁচার মতো কোনো উপায়ই যেন নেই আমার কাছে। বন্ধের পর দোকান খোলার পরে আমার দুঃখ আরও বাড়তে শুরু করে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। বারবার মনে হচ্ছিল ভারী এবং শীতল কিছু একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে আমার হৃদয়কে। তখনই বুঝতে পারলাম আমার মনের এক কোণে এসব ঠিকই লুকিয়েছিল। ভেবেছিলাম সময় হয়তো সব কিছু ভুলিয়ে দেবে, ক্ষত সেরে উঠবে ধীরে ধীরে। কিন্তু 6 মাস পরে ওর কণ্ঠস্বরটা শোনা মাত্র সব কিছু বদলে গেল। এক মুহূর্তে আমার দুনিয়া আবারও এলোমেলো হয়ে গেল। অর্থাৎ আমার সমস্যাগুলোর সত্যিকার কোনো সমাধানই হয়নি। জানুয়ারির শেষ দিকে একদিন দোকান বন্ধ করার সময় হঠাৎই মামা বলে উঠলেন, তাকাকো, তুই কি আমাকে নিজের সমস্যাটা বলতে চাস? দেখ, হয়তো মাঝে মাঝে সব কিছু চেপে না রেখে বের করে দেওয়া উচিত, এতে ভেতরটা হালকা হয়। তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে ঝামেলায় আছিস। আপনি কি করে বুঝলেন? লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে উঠল। মুখ ভার করে মামা বললেন, কি করে বুঝলাম মানে? তোর চেহারা দেখে যে কেউ বুঝবে। তোর মামা নিশ্চয়ই অন্ধ না? একটু ছেলে মানুষই মনে হলো ব্যাপারটা। আমি তো একদম স্বাভাবিক আচরণই করছিলাম, কিন্তু মামা ঠিকই সব বুঝতে পেরেছেন। আমি তো ভেবেছিলাম সব কিছু ভালোই চলছে, তাই তোকে নিয়ে আমার দুশ্চিন্তাও কমে এসেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে বড্ড বেশি আনমনা মনে হচ্ছিল তোকে। কোথায় পড়ে থাকে তোর মন? এটা অবশ্য ঠিকই বলেছেন। অবশ্যই ঠিক বলেছি। আমাকে দেখে কি তোর কি মনে হয় জানি না, তবে আমি কিন্তু ভালো একজন শ্রোতা। কথাগুলো আমাকে বললে তোরও ভালো লাগবে। এই বিষয়ে কাউকে কিছু বলার ইচ্ছা আমার কখনোই ছিল না, কিন্তু মামার কথাগুলো শুনে ভুলটা বুঝতে পারলাম। আমি আসলে মনে মনে চাইছিলাম কেউ কিছু জিজ্ঞেস করুক, আমাকে সান্ত্বনা দিক। মামার কথাগুলো কি অবলীলায় আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। দোতলায় আমার ঘরে চলে এলাম। একসাথে ড্রিঙ্ক করতে করতে সম্পূর্ণ গল্পটা বললাম আমাকে। অনেকক্ষণ ধরেই বাইরে বৃষ্টি পড়ছে, জানালায় এসে বৃষ্টির ঝাপটা লাগছে। আসলে বিষয়টা তেমন বড় কিছু না। শুরুতে এই কথাটা বলে মামাকে পুরো ঘটনাটা বলতে শুরু করলাম। আর বলার এক পর্যায়ে নিজেই বুঝতে পারলাম আসলেও বিষয়টা এত গুরুত্বপূর্ণ কিছু না। প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে গেছে আর চাকরি ছেড়ে দিয়েছি, এই তো। গল্পটা বলার মাঝপথে জিনিসটা এতটাই তুচ্ছ মনে হচ্ছে যে রীতিমতো হাসি পাচ্ছে। তবুও হাসি চেপে কোনো মতে শেষ করলাম। আর যেটা ভাবিনি সেটাই হলো। আসলেও হালকা লাগছে এখন। মামার প্রতিক্রিয়া কিছুটা অবাক হই। পুরোটা সময় তিনি কেবল শুনে গেলেন। অন্য দিনের সাথে আজকের পার্থক্য হচ্ছে আজকে হুইস্কির গ্লাসে একটু ঘন ঘন চুমুক দিচ্ছেন তিনি। প্রায় 1 ঘন্টা ধরে বলার পর আমার সব কথা শেষ হলেও এরপর লম্বা একটা সময় চুপই থাকলেন।
হাতের গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবছেন। আমি ভেবেছিলাম তার এই নীরবতা বুঝি কখনো আর শেষ হবে না, কিন্তু অবশেষে গ্লাসের বাকি তরলটুকু পেটে চালান করে দিয়ে বললেন, ঠিক আছে চল। কোথায়? তোর কাছে ক্ষমা চাইতে বাধ্য করবো ওকে, বলতে হবে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। কথাটা শুনে আমার আকাশ থেকে পড়ার দশা হলো। আর যাই হোক, স্বপ্নেও মামার কাছ থেকে এমন কোনো প্রতিক্রিয়া আশা করিনি। কি এখন কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? ইতিমধ্যে রাত 11টা বেজে গেছে। সেটা কোনো ব্যাপার না বলে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে প্রস্তুত হলেন তিনি। ভয়ে তার হাত চেপে ধরলাম। যা হয়েছে হয়েছে, আসলে ভুলটা আমারই, আমিই বোকা ছিলাম। কি ঘটেছে তা আমি শুধু শেয়ার করেছি, এর বেশি কিছু চাই না। আপনি সম্ভবত একটু বেশিই খেয়ে ফেলেছেন আজ, তাই না? না, বেশি খাইনি। আচ্ছা, একটু বেশি হলেও হয়তো হতে পারে, কিন্তু সেটা এখানে মূল বিষয় না। তোর কি রাগ হয় না তাকাকো? ও তো তোর ভালো মানুষের সুযোগ নিয়েছে। হ্যাঁ, রাগ হয়। এতদিন যাবৎ সেই রাগের পরিমাণ কেবল বেড়েছে। এখনও আমার রাগ হচ্ছে। আর এই জন্যই আমরা এখন যাব। বুক থেকে পাথরটা নামাতে হবে তোকে, নয়তো সারা জীবন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। কখনোই শান্তিতে থাকতে পারবি না। কিন্তু বিষয়টা শিশু সুলভ, যেন মারামারিতে না পেরে বাবা মাকে নিয়ে যাচ্ছি। এতে তো আরও বেশি লজ্জা পাবো। চোখের কোণে জল জমতে শুরু করেছে আমার। এখানে তো লজ্জা পাওয়ার মতো কিছু নেই। মামার মতো ছোটোখাটো কেউ যে এভাবে কথা বলতে পারে, না শুনলে বিশ্বাসই হতো না। পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে তার কণ্ঠস্বর। তুই আমার ভাগ্নি, তোর গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তোকে কতটা পছন্দ করি এটা তো আগেই বলেছি নাকি? সেই তোকে কেউ একদিন এভাবে কষ্ট দেবে আর আমি তাকে ছেড়ে দেব? অসম্ভব, এটা হতে দিতে পারবো না। মামা, তুমি সব বিষয় নিজের উপর নিয়ে নাও। তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে নয় তোমাকে ধোঁকা দিয়েছ। হ্যাঁ, তোকে ধোঁকা দেয়া মানে আমাকে ধোঁকা দেওয়া, আর এটা আমি নিজের উপরেই নিয়েছি। ঠিকই বলেছিস তুই। আর এই জন্যই আমি এখন আমার নিজেকে হালকা করব। তুই যদি আমার সাথে না যাস আমি একাই যাব। ঠিকানাটা বল, মেরে আজ ওকে তক্তা বানিয়ে ফেলব। মারবে? আলাপটা হঠাৎ করেই বিপজ্জনক দিকে মোড় নিয়েছে। দাঁড়ান, এমন কিছু হলে আপনিই বিপদে পড়ে যাবেন। কেউ না কেউ পুলিশ ফোন দিবে নিশ্চয়ই। তাছাড়া ও হাই স্কুল আর ইউনিভার্সিটির রাগবি দলে ছিল। আপনার মতো কেউ ওর উপরে চড়াও হতে গেলে আর যাই হোক ও এমনিই বসে থাকবে না। শেষে দেখা যাবে আপনিই বেশি মার খেয়েছেন। তুই যদি ভাবিস এটুকু শুনে আমি ভয় পেয়ে যাব, তাহলে ভুল ভাবছিস। মামা এটা বললেন ঠিকই, কিন্তু তার গলার স্বর আগের তুলনায় নেমে এসেছে। বাদ দিন মামা, বোকার মতো এসব কিছু করার দরকার নেই। ড্রিঙ্ক তো আছেই, চলেন আড্ডা দিই। ঝামেলার দরকার নেই। এরকম অবস্থায় মুখে কোনো মতো একটা হাসি টেনে বললাম। এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না তাকাকো, আমি তোর সাথে আছি। পালিয়ে বেড়ালে বিষয়টা তোকে উল্টো আরও ভোগাবে। আমার দিকে তাকিয়ে বললেন মামা। তার চেহারায় এরকম গাম্ভীর্য আগে কখনো দেখেছি বলে মনে পড়ল না। একে অপরের দিকে বেশ লম্বা একটা সময় তাকিয়ে রইলাম। হঠাৎ আমি বুঝতে পারলাম যে ঠিকই বলেছেন তিনি। এভাবে নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানো উচিত নয় আবার। পালিয়ে বেড়ালে কিছু বদলাবে না। ঠোঁট কামড়ে ধরে ভাবলাম কিছুক্ষণ। ঠিক আছে চলুন। অবশেষে রাজি হই। আমার কথায় সন্তুষ্ট হয়ে মামা মাথা নাড়লেন এবার। ট্যাক্সিতে করে হিদেয়াকির বাড়ির সামনে পৌঁছাতে আমাদের সময় লাগলো 40 মিনিটের মতো। বৃষ্টির বেগ আগের তুলনায় বেড়ে গেছে। ছাতা না থাকার কারণে বাড়ি পর্যন্ত যেতে যেতে দুজনেই ভিজে গেলাম। এটাই তো? 204 লেখা একটা দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন মামা। হ্যাঁ এটাই, উত্তরে বললাম। পুরনো স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছে মাথার ভেতরে। আমাদের সম্পর্কের সময়টায় খুব বেশি হলে 2 কি 3 বারের মতো এখানে এসেছিলাম আমি। বেশিরভাগ সময় অন্য কোথাও দেখা করতাম আমরা। বিশেষ করে আমার বাড়িতে দেখা হতো। বিষয়টা একটু অদ্ভুত ছিল। কেন সে তার বাড়ি এড়িয়ে যেত এই ভাবনাও কখনো আমার মাথায় আসেনি, কিন্তু এখন বুঝতে পারছি সব। ওই সময় কি হয়েছিল আমার? প্রেমে পড়েছিলাম ভালো কথা, তাই বলে এতটা বোকা তো কখনো ছিলাম না আমি। মামার চুল থেকে বৃষ্টি ফোটার মতো টপ টপ করে পানি পড়ছে। হাত দিয়ে চুলের পানি ঝেড়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কলিং বেলে চাপ দিলেন তিনি। ঠান্ডা এবং দুশ্চিন্তায় আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। বমি বমিও লাগছিল। হিদেয়াকির দরজার সামনে দাঁড়িয়ে মনের সমস্ত সাহস হারিয়ে ফেলেছি। সামনের দরজাটা খোলার অপেক্ষায় তাকিয়ে থাকতে থাকতে ভাবছিলাম, যদি এখনই এখান থেকে ফিরে যেতে পারতাম, যদি ভুলে যেতে পারতাম যে এমন কিছু ঘটেছে, তাতেই শান্তি পেতাম।
কিন্তু এখন আর পেছনে যাওয়ার সময় নেই। ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। দরজার ওপাশ থেকে কারো পদশব্দ ভেসে এলো। চাবি ঘোরানোর ক্লিক শুনতে পেলাম। এর কিছুক্ষণ পরে হালকা ফাঁকা হলো পাল্লাটা। কে? পরিচিত সেই কণ্ঠস্বরটা শুনতে পেলাম। মামা সাথে সাথে জোরে একটা ধাক্কা দিয়ে দরজাটা অনেকখানি খুলে ফেললেন। হল ঘরের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে হিদেয়াকি, চোখে মুখে রাজ্যের বিস্ময়। তার কল্পনাতেও নিশ্চয়ই এরকম কিছু আসবে না। ওর পরনে একটা ট্র্যাক স্যুট দেখা যাচ্ছে, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চেহারার একপাশে বালিশের দাগ, কিন্তু সেই শক্ত কাঁধ আর বাদামি দীপ্ত চোখ জোড়া যেমন দেখেছিলাম আমি সেরকমই আছে। অবশ্য একরকম থাকাই স্বাভাবিক, এমন তো নয় যে 10 বছর পর দেখা হচ্ছে আমাদের। হঠাৎ করেই বুকের ভেতরের চাপা সেই কষ্টটা ফিরে এলো। একবার আমার দিকে আর একবার মামার দিকে তাকাচ্ছে হিদেয়াকি। ঘটনা হজম করার জন্য খানিক সময় নিল সে। তারপর মামার দিকে তাকিয়ে বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি তাকাকোর মামা। কি? আমি কিছুই বুঝতে পারছি না। আমি ওর সাতুরু মামা, ওর মা আমার বড় বোন। হ্যাঁ, সেটা বুঝেছি, কিন্তু আপনি এই সময় এখানে কি করছেন? কোনো কারণ ছাড়া নিশ্চয়ই কেউ কারো বাড়িতে এরকম অসময়ে আসে না। আমাদের দেখে কি তোমার মনে হচ্ছে এ সময় তোমার কাছে আমরা খবরের কাগজ বিলি করতে এসেছি? না মানে, আসলে তা বলিনি, তবে বলুন কি কাজে এসেছেন এখানে? এবারে কিছুটা উত্তেজিত শোনালো হিদেয়াকির কণ্ঠস্বর। একবার মামার দিকে আবার হিদেয়াকির দিকে তাকাচ্ছি আমি। মামার হাবভাব একটু বেশিই আগ্রাসী লাগছে। মামা ভীষণ রেগে গিয়েছে। তুমি জানতে চাও আমরা কেন এসেছি এখানে? কারণ তুমি ওর সাথে ভয়ঙ্কর খারাপ একটা কাজ করেছো। আকাশ থেকে পড়ার নাটক করে লাভ নেই। তুমি ভালো করেই জানো তুমি কি করেছো। কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎই চড়ে গেল হিদেয়াকির কণ্ঠস্বর। কিন্তু মামা ভয় পাওয়ার পাত্র নয়। ওর আবেগ নিয়ে খেলেছো ইচ্ছে মতো, ওকে চাকরি ছাড়তে বাধ্য করেছো। তোমার মধ্যে কি অনুশোচনা বলতে কিছুই নেই? একটা মানুষকে এত বাজেভাবে কষ্ট দিয়ে স্বাভাবিক আছো কি করে? দাঁড়ান দাঁড়ান, আমি কষ্ট দিয়েছি এমনটাই বলেছো? হ্যাঁ। আপনি কি বোকা? আমি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনি ওর মামা বলেই নিশ্চয়ই আপনার মাথা কাজ করছে না। একটা মেয়ে গিয়ে যা বললো তাই বিশ্বাস করে নিলেন আপনি। ও যা বলেছে সব মিথ্যা। ওই শুরু করেছিল সব কিছু। মিথ্যে বলে ওর কী লাভ? হ্যাঁ, ও যে চাকরি ছেড়েছিল সেটা তোমার দোষেই, আর এখনও তোমার কারণেই কষ্ট পাচ্ছে। ওর কী লাভ হয়েছে? ওর চাকরি ছাড়ার ইচ্ছে হয়েছে, ছেড়েছে, সেটা আমাকে দোষ দিয়ে লাভ কি? হিদেয়াকির কথাটা শুনে মামা বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। লাভ নেই রে তাকাকো, এই ছেলের তো দেখছি বিবেক বলে কিছুই নেই। দেখুন, যা বলবেন সাবধানে বলবেন, যা ইচ্ছা তাই বলতে পারেন না আপনি। হল ঘরে বেরিয়ে এলো হিদেয়াকি, চোখ পাকিয়ে তাকিয়ে আছে মামার দিকে। মামাও কম যায় না, কিন্তু হিদেয়াকি প্রায় ফুটখানেক লম্বা হতে দৃশ্যটা খুবই বেমানান লাগছে। কোনো সমস্যা? ঘুমের পোশাক পরিহিত এক নারী এমন সময় ভেতর থেকে উকি দিল। হিদেয়াকির বাগদত্তা মুড়ানো। যা ভেবেছিলাম পরিস্থিতি সেই তুলনায় অনেক বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। এভাবে হিদেয়াকির দরজার সামনে দাঁড়িয়ে থাকাতে বিব্রত লাগছে। এটাও সত্যি যে এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। তাকাকো আমাকে দেখে মুড়ানো ভীষণ অবাক হলো। কি হচ্ছে এখানে এই সময়? এখানে ভিজে দাঁড়িয়ে আছো কেন তোমরা? ভ্রু কুচকে বলল সে। আরে বলো না, কোথা থেকে যে হাজির হয়েছে। তোমার মাথায় কোনো সমস্যা আছে তাই না তাকাকো? সাথে আবার লেজে বেঁধে আত পাগল এক বুড়োকে নিয়ে এসেছে। কি চাও আমার কাছে বলো? বল তাকাকো, বললেন মামা। আসলে আতঙ্কিত দৃষ্টিতে খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। এরকম একটা পরিস্থিতিতে পড়লাম কি করে? ধোয়ার মতো করে নিশ্চিহ্ন হয়ে যেতে পারতাম যদি। আশেপাশে সবার দৃষ্টি যেন শুয়ের মতো বিচ্ছে আমার শরীরে। এখান থেকে উধাও হয়ে যেতে পারলে ভালো লাগতো। ওরা চুপচাপ আমার কিছু বলার অপেক্ষা করছে। ঠিক কোন কথাটা বললে ভালো ভালো এখান থেকে কেটে পড়া যাবে সেটা ভাবতে লাগলাম। আসলে এই এলাকায় এসেছিলাম তাই ভাবলাম দেখা করে যাই। হিদেয়াকিকে একটা বই ধার দিয়েছিলাম, সেটা নিতে এসেছি। তোমাদের বাগদানের অভিনন্দন জানাতে এসেছি। না, এর কোনোটাই বলা উচিত নয়। কেন এসেছি আমি এখানে? বুকের ওপর চেপে থাকা বোঝাটা নামাতে। কোনো মতে কিছু একটা বলে এখান থেকে কেটে পড়লে কোনো লাভই হবে না। নিজের মনকে প্রস্তুত করলাম। আমি সবার দৃষ্টি এখন আমার মুখের উপর। গভীর একটা নিঃশ্বাস নিলাম। উৎসাহ দেওয়ার ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছেন মামা।
চোখের কোণায় জল জমছে। সেই মুহূর্তে মনের ভেতর জমা হতে থাকা আবেগের বাঁধ ভাঙল। ভাবার মতো আর কোনো সময় ছিল না। পরের কথাগুলো অকস্মাৎ মুখ থেকে উচ্চারিত হতে থাকলো। আমি আজ এসেছি কারণ আমি চাই তুমি আমার কাছে মাপ চাও। তোমার কাছে আমার অনুভূতি, আমাদের সম্পর্কটাকে হয়তো শুধুই খেলনা মনে হয়েছে, কিন্তু আমি তো মন থেকে ভালোবেসেছিলাম তোমাকে। আমিও একটা মানুষ, আমারও আবেগ অনুভূতি রয়েছে। তুমি হয়তো শুরু থেকেই এমন একজনকে খুঁজেছো যাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, তারপর টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু আমি সব কিছু অন্যরকম ভেবেছিলাম। আর সবার মতো আমিও হাসি, শ্বাস নিই, আমিও কান্নাকাটি করি। তুমি কি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? আমি আমি এরপর আর বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। আমার পা থেকে মাথা পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে আছে। নাকের পানি চোখের পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু রেস্তোরাঁর সেই ভয়ঙ্কর ঘটনার পর অবশেষে যা যা বলতে চেয়েছিলাম তা বলতে পারলাম। যা বলেছিস ভালো বলেছিস তাকাকো। কাঁধে হাত দিয়ে আমাকে কাছে টেনে নিলেন মামা। শুনলে তোর কথা, এখন তোমার কি বলার আছে শুনি। কিছু না বলে অনেকটা সময় হিদেয়াকি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন কি বলা উচিত ভেবে পাচ্ছে না। এক সময় বিড়বিড় করে বলল, এসব পাগলামের কোনো মানে নেই। যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই তারাই এসব করে। এরকম মানুষদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন ঘুমাবো। আপনারা এখন না গেলে পুলিশে ফোন দেব। এই কথা বলে দরজাটা লাগিয়ে দিল সে। ভেতর থেকে চাবি ঘোরানোর শব্দ শুনতে পেলাম। এরপর আবার সব চুপচাপ। এই খোলো বলছি। মামা অগ্নি দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন, যেন তার দৃষ্টির সামনে পুড়ে ছাই হয়ে যাবে সব কিছু। জোরে জোরে কয়েকবার কিল বসালেন। পেছন থেকে তাকে টেনে ধরলাম আমি। আজকের মতো যথেষ্ট হয়েছে মামা। কিন্তু তাকাকো, সত্যি যথেষ্ট হয়েছে। যা বলতে পেরেছি তাতেই ভালো লাগছে আমার। এতটা ভালো লাগবে বলে আশা করিনি। এই প্রথম আমি নিজের অনুভূতি প্রকাশ করে রাগ দেখাতে পেরেছি। যে আমাকে অনর্থক কষ্ট দিয়েছে তাকে সেটা বলতে পেরেছি বলেই জোরে হেসে উঠলাম। বৃষ্টি, চোখের পানি আর সর্দিতে মিশে একাকার হয়ে আছে আমার চেহারা। আচ্ছা, তুই যখন বলছিস, আমার কণ্ঠস্বর শুনে মনে হলো না তিনি খুশি হয়েছেন। আসলেও ভালো লাগছে আমার। আবারও বললাম, ঠিক আছে চল তাহলে ফিরে যাই। এভাবে ভিজলে দুজনেরই ঠান্ডা লেগে যাবে। এতদিন ধরে বুকের ওপর চেপে থাকা সমস্ত বোঝা পেছনে ফেলে ওখান থেকে বের হয়ে এলাম। ফেরার পথে ট্যাক্সিতে দুজনের মধ্যে খুব একটা কথা হলো না। মামাকে দেখে মনে হচ্ছিল ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। সিটে গা এলিয়ে দিয়েছেন। তার পাশে বসে আগের তুলনায় অনেক বেশি নির্ভর হয়ে ভাবনায় ডুবে আছি আমি। দোষটা যে পুরোপুরি হিদেয়াকির তা নয়। শুরু থেকেই তার ব্যবহারগুলো সম্পর্কে জানতাম আমি। তার দোষের অর্ধেক ভাগিদার আমিও। আমি প্রশ্রয় দিয়েছি বলেই সে ওরকম একটা কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু আমার মনের মধ্যে যা চলছিল তা বলাটা জরুরি ছিল। কেউ যদি এখন আমাকে স্বার্থপর বলে তাতে কিছু যায় আসে না। হিদেয়াকির এমনটা মনে হতেই পারে যে তার আদতে কোনো দোষ নেই। আমাকে ওভাবে কথাগুলো বলতে শুনে হয়তো অবাক হয়ে গেছে। মাঝে মাঝে মানুষকে নিজের মানসিক শান্তির জন্য অনেক কিছু করতে হয়, নয়তো অতীত ভুলে সামনে এগোনো যায় না। আমার ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছিল। অতীতের চক্রবাকে ঘুরে বাকি জীবন পার করতে হতো। মামা যদি আমাকে সুযোগটা না করে দিতেন, সারা জীবন অনুভূতিগুলো চাপা পড়ে থাকতো, হারিয়ে যেত মনের গহীন কোণে। কৃতজ্ঞতা স্বরূপ মামাকে কিছু একটা বলা প্রয়োজন, কিন্তু আবার সেই পুরনো সমস্যা, অনুভূতি প্রকাশ করতে পারলাম না। শেষ পর্যন্ত যেটা মাথায় এলো সেটাই বললাম, মামা সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। জবাবে মামা হেসে আবারও আমাকে কাছে টেনে নিলেন। নিজেকে এখন আবার সেই ছোট্ট মেয়েটা মনে হচ্ছে। এরকম স্বস্তিবোধের যে অস্তিত্ব থাকতে পারে তা এতদিন অজানাই ছিল। ভেবে ভালো লাগছে যে এই শহরে এমন একজন আছে যে আমার জন্য মন থেকে চিন্তা করে। আমার সাথে হয়ে যাও অবিচারের গল্প শুনে এমনভাবে রেগে উঠেছিলেন যেন ঘটনাটা তার সাথেই ঘটেছে। এতদিন পর্যন্ত আমি ভাবতাম বিশাল পৃথিবীতে আমি একদম একা, কিন্তু আমার অজান্তেই আমাকে নিয়ে ভাবার মানুষটা খুব কাছেই ছিল। নিজের মেয়ের মতো যে আমাকে ভালোবাসে, এই ভাবনাটা মাথায় আসতেই বুকটা আনন্দে ভরে উঠল। নিয়ন আলোয় আলোকিত বৃষ্টি ভেজা শহরের রাস্তা ধরে নীরবে গন্তব্যের দিকে ছুটে চলেছে আমাদের ট্যাক্সিটা, আর পেছনে ফেলে যাচ্ছি আমার বুকের ভেতরে সেই পাথরটা।